তোরের কাছে ইনায়ার কথাগুলো যেন তীরের মতো বুকে বিঁধেছে। 8 সপ্তাহ শেষ হলো ওর প্রেগনেন্সির প্রথম 3 মাস অনেক ক্রিটিক্যাল। এই সময় গর্ভবতী মায়ের মন ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হয়। মিহাল এগুলো শুনে হাত শক্ত করে মুঠো করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে তার যেন অগ্নি বের হচ্ছে। তোরকে নিয়ে বাজে কথা শুনে ওখানে উপস্থিত সকলের রাগে ফেটে পড়ার মতো অবস্থা। রাফি ইনায়ার হাত শক্ত করে ধরে নিজের রুমে টানতে টানতে নিয়ে যায়, আর ইনায়া মুখ দিয়ে যা আসছে তোরকে বলেই যাচ্ছে। রাফি ইনায়াকে নিয়ে চলে যাওয়ার পর তোর কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। ফাইজা, লীরা ও জারিন এসে ওর দুই পাশে বসে। তোর ফাইজাকে জড়িয়ে ধরে হিঁচকি তুলে কাঁদছে। তোরের কাছে এখন সেই প্রথম দিন যেদিন জানতে পারলো মিহালের তানজিনার সাথে বিয়ে হয়ে গেছে, সেই রকম অনুভূতি হচ্ছে। তোর কাঁদতে কাঁদতে ফাইজার জামা ভিজিয়ে ফেলছে। লীরা ও জারিন পাশ থেকে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অর্ক তোর আগে বোম হয়ে আছে। ইনায়ার এত একতরফা দিক বিবেচনা করা মেয়েও আর একটা দেখেনি। রনক ও তাইজুল ওকে মাথা ঠান্ডা করতে বলছে। মিহাল সেই যে রাগে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। মিহালের আজকে ইচ্ছা করছে বলতে, কেন আমি সুখে থাকলে তোমার সহ্য হয় না তানজিনা? তোমার বেস্ট ফ্রেন্ড যে মেয়েটাকে আজকে চরিত্রহীন বলে গেল, সেই মেয়েটার জন্য আজকে আমি হাসি বসে আছি। তোর যদি আমাকে ওই দিন বিয়ে না করতো, আমি হয়তো ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতাম। রিজভির ধাক্কায় মিহাল বাস্তবে ফিরে। রিজভি চোখের ইশারায় তোরকে দেখায়। মিহাল সেদিকে তাকিয়ে আঁতকে ওঠে। দৌড়ে তোরের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে কাঁপা কাঁপা হাতে তোরের মাথায় স্পর্শ করে। তোর তখনও ফাইজার বুকে মাথা রেখে কাঁদছে। মাথায় কারো স্পর্শ পেয়ে তোর মাথা তুলে তাকায়। তোরের তাকানো দেখে মিহাল নিজের হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে তোরকে ডাকছে। তোর ঝাঁপিয়ে পড়ে মিহালের বুকে। এখন তোরের হেঁচকির শব্দ আরো বেড়ে গেছে। প্রায় অনেকক্ষণ কাঁদার পর মিহালের কথায় আস্তে আস্তে শান্ত হয় তোর। লীরা পানি নিয়ে আসে, আর ফাইজা ও জারিন কিছু ফ্রুট ও খাবার আনতে গেছে। তোর পানিটা খেয়ে শান্ত হয়ে বসে। মিহাল তোরকে এক পাশ দিয়ে জড়িয়ে রেখেছে। ফাইজা ও জারিন খাবার আনার পর তোর খেতে চাইছে না। মিহাল অনেক জোর করে কিছু ফ্রুট খাওয়াতে পারলো, তারপর ওকে নিয়ে রুমে চলে গেল। রাফি ইনায়াকে নিজের রুমে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রাফি রেগে বলে, এসব তামাশা করার মানে কি? যা হবার সেটা হয়ে গেছে। তুমি কেন অতীত মানতে পারছো না? তোমার বান্ধবী কি এখন কান্না করে করে মরে যাচ্ছে? তোমার বান্ধবী তো দিব্যি সুখে আছে, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে এখন কেন এত তামাশা করে তুমি নিজেকে আমাদের সামনে ছোট করছো? রাফির কথা শুনে ইনায়া আরো তেলবেগুনে ঝুলে ওঠে, বলে, আমি তামাশা করছি তাই না? তামাশা তো তোমরা করছো। একবারও কি ভেবে দেখেছ এর পরিণাম কি হতে পারতো? আমার তো মনে হচ্ছে তোমরা তানজিনার সাথে ডিভোর্সের অপেক্ষাই করছিলে, যাতে তোর মিহালের সাথে ভালো সংসার করতে পারে। আচ্ছা, মিহালকে দূরে জালে ফেসে তানজিনাকে ডিভোর্স দিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। যেখানে মিহাল সবসময় জানতো তানজিনা ওকে ভালোবাসে না, তাও সে তানজিনাকে বিয়ে করেছে। আর বিয়ের পর তানজিনার করা একটু অবহেলাতেই সে একদম তার বিমুখ হয়ে গেল। ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? তোমার বান্ধবী মিহালকে ফাঁসিয়েছে। যদি তানজিনা ওই দিন ডিভোর্সের কথাগুলো না বলতো, তাহলে তো মিহাল 2 বউ নিয়ে সংসার করত, একদিকে একটা আরেকদিকে আরেকটা। অবশ্য মিহালের সাথে তানজিনার ডিভোর্স কনফার্ম হওয়ার আগেই তো মিহাল তোর এখানে চলে এসেছে। তাহলে তো এটাই দাঁড়াচ্ছে যে ওরা দুজন মিলে তানজিনাকে ধোঁকা দিত। প্রথম দিনেই মিহালের তোরের দিকে মায়া ও ঘোর লাগা চাহনি দেখে আমার সন্দেহ হয়েছিল, আর তুমি আমার সন্দেহটাকে একদম পাত্তা দাওনি। তখন কি জানতাম যে এসবের মধ্যে তোমাদেরও কারসাজি আছে? তোর ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকেছে, যার কারণে ওদের বিচ্ছেদ হয়েছে। কেমন খারাপ একটা মৃত্যুর, তুমি ভেবে দেখেছ? রাফি কথাগুলো শুনছিল আর দাঁতের দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, আর সহ্য করতে না পেরে বলে ওঠে, এই মেয়ে চুপ! যা বলছিস একবার বিবেচনা করে বলছিস তুই। সব দোষ তোরে, তাই না? তোর বান্ধবীর কোনো দোষ নেই?
কোন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে তা তুই জানিস? মিহাল তানজিনাকে ফোন করেছিল অনুমতি নেওয়ার জন্য, কিন্তু তানজিনা যা করলো আর এর আগে যা করে এসেছিল এর জন্য মিহাল ওই দিন বিয়েটা করে, আর তুর ছিল মৃত্যুসজ্জায়। তানজিনার সাথে যদি মিহালের ডিভোর্স না হতো তাহলে তুর কখনোই মিহালকে নিজের দিকে টানতো না, কারণ তুর মিহালকে সেই শর্তে বিয়ে করেছে। যদি তানজিনার সাথে ডিভোর্সের আগেই ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যেত আর তুর প্রেগনেন্ট হয়ে যেত, তাহলে তুর তানজিনা বা তার পরিবারকে জানতে দিত না যে বাচ্চাটা মিহালের, যতদিন না মিহাল ও তানজিনার সম্পর্কে আছে। আর একটা কথা, তুর আগে থেকেই জানতো তানজিনা মিহালের মধ্যে বনিমনা হবে না, কারণ বিয়ের আগেই অনেক কিছু ক্লিয়ার হয়েই তুর বিয়ে করতে মিহালকে বলেছে। ওই দিন যদি ওদের বিয়ে না হতো তাহলে মিহাল তানজিনার সাথে ডিভোর্সের পর কবে বিয়ে করতো বা আদৌ বিয়ে করতো কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। যাই বলো না কেন, তুমি তোমার বান্ধবীর দোষ থাকতে পারবে না এই দিয়ে। তানজিনা তো বেঁচে আছে। মিহালের সাথে ডিভোর্স হওয়ার কারণে না হলে ওর জীবনটা নরকে পূর্ণ হতো, কারণ ওর স্বামী তো তখন অন্য নারীতে মজে থাকতো। রাফি ইনায়ার গায়ে হাত তুলতে নিয়েও নিজেকে সংযত করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ইনায়া যখন দেখলো রাফি মারার জন্য হাত তুলেছে তখন ইনায়া আরও রেগে গিয়ে বলে, এখন তুমি ওই মেয়েটার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তুলবে? ভুলে যেও না আমি তোমার স্ত্রী, আর ওই মেয়েটা জাস্ট তোমার ফ্রেন্ড। রাফি চোখ বন্ধ অবস্থায় জবাব দেয়, তুমি ভুল বললে। ও শুধু আমার ফ্রেন্ড না, আমার ফ্রেন্ডের থেকেও বেশি কিছু। ও আমার... রাফিকে বলতে না দিয়েই ইনায়া বলে, কি বলবে? তোমার বোন, জাস্ট পাতানো বোন, আপন বোন তো আর না। এরকম কত দেখেছি ভাই বোন বানিয়ে পরে ঠিক অন্য কিছু বের হয়। এই কথা শুনে রাফি হাত অটোমেটিকলি ইনায়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। রাফি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কাজটা করে ফেলে। ইনায়ার গালে হাত দিয়ে হতভম্ব চোখে রাখে রাফির দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। এই থাপ্পড়টা তোকে আরো আগে দেওয়া দরকার ছিল। আমি ভেবেছিলাম তুই অন্তত তানজিনার মতো না, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম রতন চিনে। তুই নিজের বান্ধবীর দোষ ঢাকার জন্য একটা প্রেগনেন্ট মেয়েকে খারাপ অপবাদ দিয়ে দিলি। একবারও চিন্তা করেছিস প্রেগনেন্ট মেয়েটার এই অবস্থায় এগুলো শুনে কি অবস্থা হবে? আর এখন তুই আমাকেও বলছিস, ওকে নিয়ে খারাপ ইঙ্গিত দিচ্ছিস। মনে রাখিস, মুখ থেকে বের হওয়া কথা ও ধনুক থেকে বের হওয়া তীর কোনোটাই ঠেকানো যায় না। এরপর থেকে নিজের মুখ সামলিয়ে কথা বলবি। কথাগুলো বলে রাফি দরজা খুলে রুম থেকে বের হয়ে চলে যায়। মিহাল রুমে এসে তুরকে বিছানায় বসিয়ে নিজে ফ্লোরে বসে তুরের হাত দুটি মুঠো করে সেখানে আলতো ঠোঁটের স্পর্শ দেয়। এরপর তুরের চোখের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দেয়। আর এই পুরোটা সময় তুর ভাবলেশীনভাবে বসে আছে। মিহাল তুরের পেটের ওপর থেকে জামা সরিয়ে সেখানে চুমু দিয়ে অনাগত বাচ্চার উদ্দেশ্যে বলে, সরি বেব, তোমার বাবার জন্য তোমার মাকে এত কষ্ট পেতে হচ্ছে। তোমার বাবার করা ভুলের জন্য আজ তোমার মাকে এত পীড়াদায়ক কথা শুনতে হয়েছে। তোমার মায়ের সব কষ্টের মূলে আমি। মাফ করে দিও বাবাকে। শোনো, তোমার মায়ের জীবনে আমি কষ্ট ছাড়া সুখ চিরস্থায়ী করতে পারিনি। এগুলো বলে তুরের পেটে মাথা রেখে জড়িয়ে ধরে মিহাল, আর চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। কেটে গেছে আরও 3 সপ্তাহ, আর 1 মাস পর তানজিনা ও আরিফের বিয়ে হবে। তাই তারা আজকে হসপিটালে বিয়ের কার্ড নিয়ে এসেছে। বিয়ের 2 সপ্তাহ আগে আনুষ্ঠানিক এঙ্গেজমেন্ট হবে। অবশ্য ওদের মধ্যে আংটি বদল আগেই হয়ে গেছে, তাও সেটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিয়ের 1 সপ্তাহ আগে এঙ্গেজমেন্ট সেরেমনি করবে। এই 3 সপ্তাহ ইনায়া রাফির ভয়ে চুপ থাকলেও চোখ দিয়ে ঠিকই তোরকে মানসিক কষ্ট দিয়ে যেত। তোর তো এমনি কিছু খেতে পারে না, প্রচুর বমি হয়। টুকটাক ফলমূল খেতে পারে, কিন্তু খাওয়ার মাঝে বমি আসার লক্ষণ দেখলে খাওয়া থামিয়ে দিতে হয়, আর হুটহাট যে কোনো সময় বমি আসে। কিন্তু আর কিছু খেতে পারুক বা না পারুক, আইসক্রিম ও চকলেট জাতীয় খাবারগুলো ঠিক খেতে পারে। তাই ওকে ফলের কাস্টার্ড, সালাদ এগুলো বানিয়ে দেওয়ার সময় সাথে আইসক্রিম দিয়ে দেয়, যাতে ফ্লেভারে খেয়ে ফেলে। মাঝে মাঝে তোর নিজের ইচ্ছায় কোনো কিছু বানায়, তাও সেগুলো হয় নাস্তা টাইপ। ভাত, মাছ, মাংস খেলে বমি হয়, তবে চিকেন ফ্রাই একটু একটু খেতে পারে। বাকি সব হচ্ছে নুডলস, কেক, আইসক্রিম, কাস্টার্ড, ফ্রুট, সালাদ এগুলো খেয়ে থাকতে হয়। তাও মাঝে মাঝে এগুলো খেয়েও বমি হয়। বলতে গেলে 24 ঘন্টায় 4-5 বার তো বমি করে। এই অসুস্থ অবস্থায়ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে, আর 1 সপ্তাহ পর 3 মাস পূর্ণ হবে। তখন ডাক্তারের কাছে জানতে চাইবে পেটের বাচ্চার কী অবস্থা। বিয়ের কার্ড দেওয়ার 3 দিন পর হঠাৎ একদিন রাফি তানজিনাকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। তানজিনাও খুশি মনে যায়, কিন্তু সেখানে গিয়ে
সম্মুখীন হয় একটা বড় সত্যের, যা তানজিনা রাফির কাছ থেকে লুকিয়ে রেখেছিল এতদিন। রেস্টুরেন্টের কোনার দিকের একটা টেবিলে চুপ করে বসে আছে আরিফ, মুখে তার কঠোর গাম্ভীর্যতা। তানজিনা পাশের চেয়ারে এসে বসার পর আরিফ বলে, কেন লুকালে আমার থেকে এত বড় সত্য? তানজিনা অবাক হয়ে তাকিয়ে আছে। তা দেখে আরিফ আবার বলে, কেন বললে না যখন তোমাকে আমি প্রপোজ করেছিলাম? ওই সময় তুমি বিবাহিতা ছিলে। তানজিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তানজিনা ভাবছে, এই বিয়ের কথা তো আমার পরিবার ও মিহালের পরিবার ছাড়া আর কেউ জানে না। তাহলে কি মিহাল আরিফকে বলে দিয়েছে? সেদিন ইনু ফোন দিয়ে বলেছিল সে তুরকে অনেক খারাপ কথা শুনিয়েছে, যার দরুন রাফি ইনুকে থাপ্পড় দিয়েছে। এই কারণেই কি মিহাল আরিফকে সবকিছু বলে দিল? এখন যদি আমার আর আরিফের বিয়ের মধ্যে কোনো ঝামেলা হয়, তাহলে মিহাল, তোমাকে আমি ছাড়বো না। আমি তো তোমার দ্বিতীয় বিয়ের কথা আমার পরিবারকে জানাইনি, এবার ঠিকই জানাবো। তুমি আমাকে বর্তমানে রেখে আরেকটা বিয়ে করেছিলে, তাই না? এবার মজা বুঝবে। আরিফের ডাকে তানজিনার হুঁশ আসে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? আমাকে তুমি জানাতে পারতে তুমি বিবাহিতা, তাহলে আমি তোমার পথ থেকে চলে যেতাম। কথাটা শুনে তানজিনার বুক ধক করে ওঠে। তানজিনা বলে, দেখো, ওই বিয়েটা আমারও মত নিয়ে হয়নি। আমি বিয়েটা করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আর বিয়েটা শরীয়ত মোতাবেক হয়নি, শুধু রেজিস্ট্রি হয়েছিল, আর কিছুই না। বুঝলাম তোমার কথা, তাহলে আমাকে তুমি জানাতে পারতে। আর সেদিন হসপিটালে যাকে তুমি তোমার বন্ধু বলে পরিচয় দিয়েছিলে, সেটাই যে তোমার হাজবেন্ড ছিল, সেটা তো তুমি আমাকে বলতে পারতে। তোমাকে আমি যখনই জিজ্ঞাসা করতাম তোমার লাইফে কেউ আছে কিনা, তুমি কারোর সাথে সম্পর্কে আছো কিনা, তুমি বলতে না, তুমি সেটাকে কিছু না কিছু বলে কাটিয়ে দিতে। সত্য কখনো চাপা থাকে না তানজিনা, সেটা একদিন না একদিন বের হয়। আরিফের মুখ থেকে এই প্রথম তানজিনা নামটা শুনল। তানজিনা সব সময় আরিফ তাকে মেহবিন নামে ডাকে। নিজেকে ধাতস্থ করে তানজিনা বলে, যে বিয়েটা আমি মানি না, সেটা স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তাকে কখনোই মানতে পারিনি, এমনকি বিয়ের পর তার সাথে কখনো বউসুলভ আচরণ করিনি। পছন্দ অপছন্দ ফেক না। তোমার একবার বিয়ে হয়েছিল, সেটা তোমার আমাকে জানানো দরকার ছিল। যেখানে আমি তোমার ধর্ষণ হলেও তোমাকে আমি গ্রহণ করতাম, সেখানে কি তুমি এইটুকু বিশ্বাস করে বলতে পারলে না? মানলাম তখন তোমার সাথে তার ডিভোর্সের কথাবার্তা চলছিল, কিন্তু আরিফকে থামিয়ে দিয়ে তানজিনা বলে, জানতে চাও না কার সাথে আমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, মিহাল, ডাক্তার ইফতির বইয়ের বড় বোনের স্বামী। ওই মিহালের সাথেই আমার বিয়ে হয়েছিল। বিয়ের ঠিক 2 মাসের মাথায় মিহাল তুরকে হাসপাতালে বিয়ে করলো, আর সেটা আমি 1 বছর 2 মাস পর জানতে পারলাম। অবশ্য আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ভাবো যদি ডিভোর্স না হতো তাহলে। নিহাল যে তানজিনার হাজবেন্ড ছিল এটা শুনে আরিফ হতভম্ব হয়ে যায়। তাও বলে, তোমাদের দুজনের ডিভোর্সের আগে একে অপরের সাথে হওয়া প্রতিটা কথা আমি জানি, তাই অন্তত এটা বলো না যে ডিভোর্সে মিহালের দোষটা বেশি, বরঞ্চ তোমার দোষটা বেশি। কারণ খামখেয়ালিপনা, তোমার তোমার ওকে ইগনোর করা, সবটা আমি জানি। আর সেখানে হওয়া তোমার প্রতি কথাই স্পষ্ট বলে দিচ্ছে তুমি এই সম্পর্কটা কোনোভাবেই চাচ্ছ না, তাই তোমাদের ডিভোর্স শ্রেয় ছিল। তোমার ওকে একটুও ভালো লাগে না, লাগলে রেজিস্ট্রি করতেও রাজি হওয়াটা তোমার উচিত ছিল না। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলতে পারতে। ছেলেটার কথা শুনে মনে হয়েছিল সে মনের মাঝে অনেক কষ্ট চেপে রেখেছে। কিসের কষ্ট চেপে রেখেছে? হ্যাঁ, এতই যখন কষ্ট, তাহলে আরেকটা বিয়ে করতে গিয়েছিল কেন? তোমার কথা মতো যদি তুর মিহালের ওয়াইফ হয়, তাহলে তুর যখন মৃত্যু সজ্জায় ছিল, আর তুরের বিয়েটা হয়েছে ওর সার্জারির 3 দিন আগে, তারপরও কোমাতে চলে যায়। আর ইফতি আমাকে এটা বলেছে, মিহাল পূর্ববর্তী কিছু হিসাব নিকাশও পরিস্থিতি মেনে বিয়েটা করেছিল, এবং ওদের বিয়েতে অনেক শর্ত ছিল। এগুলো সবই নীরার থেকে ইফতি জেনেছে। কিন্তু জানো আমার কি মনে হয়? তোমার করা প্রতিনিয়ত অবহেলা, অসম্মান, এইসবই ছিল মিহালের পূর্বের হিসাব নিকাশ। আর তুর নাকি অনেক আগে থেকেই মিহালকে ভালোবাসে, তাই হয়তো মিহাল নিজের ভালোবাসা না পেয়ে একটা মৃত্যুসজ্জায় মেয়ের ভালোবাসা পূর্ণ করার জন্যই ওকে বিয়ে করেছিল। তানজিনা আর কিছু শোনে ও না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়।
তানজিনা বাসায় যেতে যেতে ভাবতে থাকে কে জানাতে পারে তার বিয়ের কথা, কিন্তু এত ভেবেও মিহালের পরিবার ছাড়া অন্য কাউকে দোষী ভাবতে পারল না। বাসায় পৌঁছানোর পর সময় বুঝে ইনায়াকে ফোন করে সব কিছু বলে, যা ইনায়ার রাগ আরও বাড়িয়ে দেয়। বন্ধুত্বের বন্ধনে এতটাই অন্ধ হয়ে গেছে ইনায়া যে কোনটা আংশিক আর কোনটা পুরোপুরি ঠিক সেটার ভেদাভেদ করতে পারছে না। কথায় আছে না, আংশিক সত্য একটা মিথ্যার থেকেও ভয়ঙ্কর। ঠিক তেমনি ইনায়া মানবিক দিক থেকে বিচার করছে না, বিচার করছে একজন স্ত্রী হিসাবে। ইনায়া ভাবছে মিহাল টুরকে বিয়ে করে তানজিনাকে ধোঁকা দিয়েছে, কারণ ইনায়া জানে না তানজিনার করা কাজ, যেটাকে তানজিনা সিনিয়রের প্রতি ভক্তি দেখিয়ে আগে পিছে ঘুরত, কাজ থাকলেও আর না থাকলেও, আর বিবাহিতা হয়েও অবিবাহিতার পরিচয় দেয়া, সেটা আসলে তার সিনিয়রের প্রতি থাকা সুপ্ত অনুভূতি, যা তানজিনা আগে বুঝতে পারেনি কিন্তু এখন বুঝতে পারছে। ইনায়া সবসময় তানজিনাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে, স্কুলে ও কলেজে মাঝে মাঝে তানজিনার ক্ষতি হবে এইসব ভুলগুলো ধরিয়ে দিত। যেমন কলেজে থাকতে প্রাইভেট টিউটরের বাসায় তানজিনার করা মিহালকে অপমান। সেই দিন ইনায়া তানজিনাকে ভুলটা ঠিক করে দেওয়ার জন্যই তানজিনাকে মিহালের পক্ষে কিছু কথা বলেছিল, কারণ ওই দিন সকালে টিচারের সাথে একটা বড় রকমের হাঙ্গামা হয়ে গিয়েছিল। মিহালের তানজিনাকে ডিভোর্স দেওয়া ও ডিভোর্সের আগে তুর্কে বিয়ে করা, এগুলো ইনায়ার কাছে জঘন্য লেগেছে, কারণ সে এটাতে তানজিনার প্রতি করা অন্যায় ভাবছে। আর একজন স্ত্রী হিসেবে অন্য স্ত্রীর কষ্ট যেমন ভালোবেসে বিয়ে করে সামান্য অবহেলার কারণে 6 মাসের মাথায় ডিভোর্স দিয়ে দেওয়া, প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তাকে না জানিয়ে দ্বিতীয়জনকে বিয়ে করার পর প্রথম জনের করা অবহেলাগুলো মাথা চাড়া দিয়ে ওঠায়, সেটাকে ডিভোর্স দিয়ে দেয়া, এসব ইনায়ার ভাবনা চিন্তা। সে মুদ্রা শুধু একটা পিঠ দেখছে, অপর পিঠ দেখছে না। ইনায়া নিরপেক্ষ হয়ে বিবেচনা করছে না, সে একপাক্ষিক হয়ে বিবেচনা করছে। মোট কথা, তানজিনা যা বলছে সেভাবেই কোনো বিবেচনা না করে চলেছে। কিন্তু তুর ও মিহালের বিয়ের দিন রাফির পৌঁছানো বা প্রেগনেন্সির নিউজ জানার দিক সবগুলোতেই ইনায়া ভালোই ছিল, কিন্তু তানজিনার বলা মিহালের তুরকে 1 বছর আগে বিয়ে করা কথাগুলো আর বলার ধরন, এইসব ইনায়াকে নিরপেক্ষভাবে ভাবতে দিচ্ছে না। বলা যায় যে এখন মেন্টালিটি কনফিউজ স্টেটে আছে। তানজিনার সাথে কথা বলার পরে ইনায়ার মনে হলো তুর ও মিহালকে গিয়ে জবাবদিহি করতে বাধ্য করা, কিন্তু রাফির সেদিনের দেওয়া থাপ্পড়ের কথা মনে পড়ে যায়। তাই সে ভাবে চিল্লাপাল্লা না করে আস্তে করে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করবে, জবাব চাইবে, যাতে আর কেউ টের না পায়। মিহাল ও তুর নিজেদের রুমের পাশে গার্ডেনের সাথে দরজার কাছে বসে আছে। ইনায়া বাংলোর সদর দরজা দিয়ে না যে বের হয়ে তার রুমের গার্ডেনের পাশে দরজা দিয়ে বের হয়েছে। ওদের সামনে এসে দাঁড়ায় ইনায়া। হঠাৎ করে ইনায়াকে দেখে ওরা দুইজনই অবাক হয়। পরে তোর ইনায়ার চোখের দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা দেখে চোখ নামিয়ে নেয়। ওর আর এসব মানসিক যন্ত্রণা ভালো লাগছে না। এই সময় প্রেগনেন্সির সময়টা হাসি খুশি থাকতে হয়, আর সেখানে ও কিনা কারো অহেতুক ঘৃণার পাত্র হয়ে থাকছে। ইনায়া ওদের চিন্তাভাবনা তোয়াক্কা না করে বলে, মিহাল, কাজটা কি তুমি ঠিক করলে? মিহাল কিছুই বুঝে পায় না, তাই অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে তুরো। ডক্টর আরিফকে কেন তোমাদের মিহাল ও তানজিনার বিয়ে ও ডিভোর্সের কথাটা জানালে? নিজে তো দিব্যি ভালো আছো কাউকে ধোকা দিয়ে, আর এখন যখন সে একটু সুখের মুখোমুখি হলো তখনই তার সুখটাকে কেড়ে নিতে চাইছো? মিহাল ও তুর কথাগুলো শুনে ওদের অবস্থা এমন যে কে কার সুখ কেড়ে নিতে চাইছে আর কে কাকে দোষারোপ করছে। কি হলো, চুপ কেন? তুমি কি ভেবেছ তুমি পার পেয়ে যাবে? কখনোই নয়। তানজিনা আসছে এবং তানজিনা তার পরিবারকে বলে দিয়েছে তোমার দ্বিতীয় বিয়ে করা প্রথম বউ বর্তমান থাকা অবস্থায়। কথাগুলো বলে আর কথা না বাড়িয়ে ইনায়া সেখান থেকে চলে যায়। তোর মিহালকে পাশ দিয়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে আর বলে, কেন এমন হচ্ছে বলতে পারো? আমার জীবনের সুখ হয়তো আমার ভাগ্যেরই সহ্য হয় না। এই পরিবেশে আমি আমার বাচ্চাকে কিভাবে জন্ম দিব, যেখানে সে পেটে থাকা অবস্থায় তার মায়ের প্রতি ঘৃণায় ভরপুর কারো মন।
মিহাল তুরকে নিজের সাথে শক্ত করে ধরে রেখে কান্না করতে মানা করছে। তানজিনার পরিবার এগুলো জেনে মিহালের পরিবারের সাথে ঝামেলা করতে যায়। তখন মিহালের দুলাভাই ওদের ভালো মতো বোঝায় যে তানজিনার সাথে ডিভোর্স তানজিনার দোষেই হয়েছে। আর তুরের সাথে বিয়ের পরেই তুর কোমাতে চলে গিয়েছিল। তানজিনা যে ডিভোর্সের পর অখুশি ছিল এমন তো না। তানজিনা তার নিজের লাইফে মুভ অন করার পরেই মিহালকে ডিভোর্স কনফার্ম করেছে। তাই মিহাল আগে কয়টা বিয়ে করলো না করলো সেটা আপনাদের দেখার বিষয় না, কারণ তানজিনার সাথে সম্পর্ক থাকাকালীন মিহাল তানজিনাকে কোনো রকম কষ্ট দেয়নি। আর যদি বলেন ধোঁকা, তাহলে সেটা তানজিনা আগে দেওয়া শুরু করেছে। এরপর তো ওরা দুজনের মনোমালিন্যের কারণে একে অপরের মুভ অন করার ব্যাপারে না জেনেই ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই এটাকে আর আগে বাড়াবেন না। আমরা সিউরিটি দিয়ে বলতে পারি মিহাল ডাক্তার আরিফকে ডিভোর্সের ব্যাপারে কিছু জানায়নি, আর জানিও বা ওর লাভ কি। কথাগুলো শুনে তানজিনার পরিবার দমে যায়। তারা আর কথা আগে বাড়ায় না, কিন্তু তানজিনা মনে মনে এটা ভেবেই নিয়েছে মিহাল এই কথাগুলো লাগিয়েছে, না হলে আর কে লাগাবে। তাই সে পরের সপ্তাহে আমেরিকায় যাবে মিহালের সাথে সামনাসামনি কথা বলতে। ওদিকে আরিফ বিয়েটা আপাতত পেন্ডিংয়ে রেখেছে। এটাও একটা বড় কারণ তানজিনার রেগে যা। মিহালের দুলাভাই মিহালকে তানজিনার পরিবারের সাথে কি কথা হয়েছে সেগুলো জানায়, সাথে এটাও জানায় এখন তানজিনার বিয়েটা পেন্ডিংয়ে আছে। তানজিনার বিয়েটা পেন্ডিংয়ে আছে এটা শুনে মিহালের খারাপ লাগে। মিহাল তো চায়নি তানজিনার সাথে এটা হোক। তোর যখন মিহালকে জিজ্ঞাসা করে কি কথা হয়েছে, তখন মিহাল বলে দুলাভাই সবাইকে সবকিছু বুঝিয়ে সুঝে বাসায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু তানজিনার বিয়েটা এখন পেন্ডিং আছে। ডাক্তার আরিফ বিয়েটা পেন্ডিং রেখেছে। আমার তানজিনার জন্য খারাপ লাগছে। আমি চাইনি তানজিনার সাথে এরকম কিছু হোক, কারণ আমি তাকে ভালোবাসতাম আর সে আমায় ভালোবাসতো না। এতে তার দোষ নেই। এটা ঠিক, তানজিনা বিয়ের পর আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু দেখো ওর করা খারাপ আচরণের জন্যই আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। তানজিনা যেহেতু তার নিজের জীবনের সুখ বেছে নিয়েছিল, তাহলে আমি কেন চাইব তার খারাপ হোক? বরঞ্চ আমার কারণে আজকে তানজিনা যাকে ভালোবাসে তার থেকে দূরে সরে যাচ্ছে। আমার সাথে তার বিয়ে, ডিভোর্স এগুলোর কারণেই তো এসব হচ্ছে। এখন আমার সত্যি খারাপ লাগছে, নিজেকে দোষী মনে হচ্ছে। মিহালের বলা প্রতিটা কথা স্বাভাবিক থাকলেও তোরের কাছে তার স্বাভাবিক লাগেনি। তোর কষ্ট পেয়েছে এই ভেবে যে মিহালের মনে আবার তানজিনার জন্য সহানুভূতি জন্ম নিচ্ছে। তাহলে কি আবার ওর কাছ থেকে ওর ভালোবাসার সুখ পাখিটা চলে যাবে? এসব কথা তোর ভাবছে, কারণ এই সময় প্রচুর মুড সুইং হয়। কারো কথা স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে সেটাকে অস্বাভাবিক লাগে। আজ এই সেমিস্টারের শেষ পরীক্ষা, আর তোরেরও 3 মাস পূর্ণ হয়েছে প্রেগনেন্সির। নিহালের বলা ওই দিন স্বাভাবিক কথাবার্তায় তুরের খারাপ লাগে। এরপর থেকে তুরের মন কিছুটা আরও খারাপ থাকে। তুরের মাঝে মাঝে মনে হয় যে সে কি কারোর জীবনে বোঝা হয়ে আছে। সে কি অনেক খারাপ, যার কারণে 7 বছর ধরে একসাথে পড়াশোনা করার পরেও ইনুর মনে ওর জন্য তিক্ত ধারণা। সে কি আসলেই তানজিনার সংসার ভেঙেছে? এসব চিন্তাভাবনা তোরকে ভিতরে ভিতরে অনেক কষ্ট দিচ্ছে, আর এসব কষ্ট সে মিহালকেও বুঝতে দিচ্ছে না। আজকে শেষ পরীক্ষা, আর আজকে তানজিনা আমেরিকায় এসে ওদের মুখোমুখি হয়েছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসেই তাদের কথাবার্তা চলছে। তুই কেমন বান্ধবী রে? বুঝলাম তুই মিহালকে ভালোবাসিস, কিন্তু যখন তুই মিহালকে বিয়ে করলি তখন কিন্তু আমি মিহালের স্ত্রী ছিলাম। ভালোবাসতাম না ঠিক আছে, কিন্তু মিহাল তো বাঁচত। যদি আমাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেত, তাহলে কি তুই আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতি না? তখন তুই বান্ধবী হয়ে নিজের বান্ধবীর ঘর ভাঙতি। এত নিচে নেমে গেছে তোর চিন্তা ভাবনা। কথাগুলো শুনে সবাই রেগে আছে, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা পুরো কথা শুনতে চায়, তারপর প্রত্যুত্তর করবে। রনক, জারিন, ফাইজা, শাফকাত, নাদিয়া, আশফি, তাওহিদ, তাইজুল ও ভিনদেশি বন্ধুরা ছাড়া সবাই আছে। মিহাল তোরের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে দুহাত মুষ্ট করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আর অর্ক তো ইতিমধ্যেই কিছু বলার জন্য তেড়ে যেতে নিয়েছিল, কিন্তু রিজভি ওকে ধরে থামিয়েছে।
আরিফও সব শুনে প্রত্যুত্তর করার অপেক্ষায় আছে। তোর তানজিনার কথায় অশ্রু সজল চোখে মিহালের দিকে তাকায়, কিন্তু মিহাল মাথা নিচু করে রাখায় মিহালের মুখশ্রীর ভাবগতি দেখতেও বুঝতে পারছে না। এতে তোরের আরো গভীর অভিমান হয়। তোর আর সহ্য করতে না পেরে সেখান থেকে দ্রুতপদে প্রস্থান করে বাহিরের দিকে। তোরের যাওয়া দেখে মিহাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ সে মনে মনে চাচ্ছিল তোর এখান থেকে সরে যাক, কারণ এখন ওরা তানজিনাকে যা জবাব দেবে তার প্রতি উত্তরে তানজিনা তোরকেই বাজে কথা শোনাবে। তোরের পিছু পিছু আরেকজন সেখান থেকে সটকে পড়ে। সে সময় সেখানে ডাক্তার আরিফ উপস্থিত হয়। তানজিনা আরিফকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে ভাবতেই পারেনি আরিফ আমেরিকায় আসবে। এতক্ষণ তানজিনার মনে মনে যা ভেবে রেখেছিল বলবে, সেগুলো এখন তার মুখেই রয়ে যাচ্ছে, কারণ আরিফের সামনে সে সেগুলো বলতে চায় না। সত্যি বলতে তানজিনা এখন আরিফের সাকসেসকে না, আরিফকে ভালোবাসে। যতটা ভালোবাসলে হারানোর ভয় থাকে ঠিক ততটা। ওদের মাঝে এখন উভয় পক্ষেরই বাক বিতর্কতা শুরু হয়। মিহাল তানজিনাকে সব কিছু একদম পাই টু পাই বলে যাচ্ছে। তানজিনার করা সেই কলেজ থেকে অপমান, নিচু দেখানো, বিয়ে, অবহেলা, রুড ব্যবহার সব কিছু বলছে। আরিফ স্বীকার করে মিহাল তাকে বিয়ে ও ডিভোর্সের কথা বলেনি, বলেছে একটা মেয়ে যে কিনা ওদের হসপিটালে তানজিনার ব্যাচের। সেই মেয়েটা হচ্ছে তানজিনার ভাবির চাচাতো বোন। তানজিনার সাথে মিহালের বিয়ের খবর তানজিনার ভাবির পরিবার জানে না, কিন্তু তানজিনার ভাবির চাচাতো বোন মনে মনে আরিফকে পছন্দ করত। মেয়েটা প্লে গার্ল টাইপের হলেও ডাক্তার আরিফের সাথে তানজিনাকে সহ্য করতে পারেনি। ওই দিন যখন মিহালকে নিয়ে তানজিনা রেস্টুরেন্টে যায় হাসপাতাল থেকে বেরিয়ে, তখন ওই মেয়েটা ওদের পিছু নেয় আর ওদের পাশে টেবিলে বসে এইসব জানতে পারে আর সব কিছু রেকর্ড করে রাখে। আরিফ তানজিনাকে বলে দিয়েছে যেদিন নিজের করা ভুল বুঝতে পারবে সেদিন যেন তার কাছে আসে, এর আগে তাদের বিয়ে হবে না। তানজিনা এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। সে অনেক মিনতি করে আরিফকে, পারিপার্শ্বিক অবস্থা ভুলেই ওখানে, কিন্তু আরিফ তার কথা অনড়। সে বলেছে আগে নিজেকে শোধরাও, তারপর আমি তোমাকে বিয়ে করব কিনা ভাববো। তানজিনা এখন কিছুটা হলেও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু পুরোপুরি এখনো বুঝতে পারেনি। হয়তো সময় গেলে নিজের ভুল বুঝে নিজেকে শুধরিয়ে ভালো মানুষ হয়ে আরিফের জীবনে যাবে কোনো এক সময়। ওদের দুইজনের সম্পর্কটা এখন সময়ের উপর নির্ভর করছে। সময় বলে দেবে ওদের সম্পর্কটা কোন দিকে মোড় নেবে। লোকাল বাসে বসে বসে তোর চোখের জল ফেলছে আর একটু আগে কথা ভাবছে। ফ্ল্যাশব্যাক। তোর যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সাথে সাথে ইনায়াও আসে। ভার্সিটির গেটের বাইরে যাওয়ার আগে ইনায়া তোরের হাত ধরে টান দিয়ে একটা গাছের আড়ালে নিয়ে যায়। গাছের আড়ালে নিয়ে ইনায়া ঘৃণা স্বরে বলে, খুব খুশি তুই এখন, তাই না? নষ্ট করে দিলে তানুর জীবনটা। ওর প্রথম হাজবেন্ডকে তো তুই কেড়ে নিয়েছিস। এখন ও যখন নিজের জীবনের দ্বিতীয় কাউকে ভালোবেসে আনতে চাইছে, তখন তুই এভাবে বাধা দিলি? কথাগুলো শুনে তোরের কান্না আরো বেড়ে গিয়েছিল। তাও জড়ানো স্বরে বলে, বিশ্বাস কর ইনু, আমি কিছু করিনি। তানজির বিয়ে ভেঙে আমার লাভ কি? আর মিহালকে কেড়ে নেওয়ার কথা বলছিস, আমি ওকে কেড়ে নেই নাই। তানজি যে কখনো মিহালকে মানতো না এটা জানাই ছিল। আর ওদের ডিভোর্সটা কিন্তু আমার কারণে হয়নি। ওরা একে অপরের সাথে থাকতে চায় না, তাই ডিভোর্স দিয়েছে। তানজিনা আগে থেকেই রাজি ছিল, আর মিহাল এতদিনের চেষ্টা করেও বিফল হয়ে রাজি হয়েছে। চুপ থাক, তোর এসব কথাবার্তা বলে তুই আমাকে গলাতে পারবি না। কত হাজব্যান্ড ওয়াইফ আছে বিয়ের পর একে অপরকে মানতে পারে না, তারা কি এক সময় না এক সময় একে অন্যকে মেনে নেয় না? ঠিকই মেনে নেয়, ওরাও ঠিক মেনে নিত। কিন্তু তুই মাঝখানে মিহালের জীবনে প্রবেশ করে মিহালকে ভাবতে বাধ্য করেছিস ডিভোর্স দিতে। মাফ করে দিস রে, তোকে আমি বোঝাতে পারবো না। আর এই অবস্থা তোকে বোঝানোর মতো ক্ষমতাও আমার কাছে নেই। তোকে বোঝাতেও হবে না। তুই কি ভেবেছিস তোকে মিহাল ভালোবাসে? এখন তুই মিহালের বাচ্চার মা হতে চলেছিস বলে তোকেও মাথায় করে রাখবে। কই রাখলো তোকে মাথায় করে? তানজিনা যখন তোকে কিছু বলেছিল কথাগুলো, তখনই কি মিহাল একটু টু শব্দ করেছে? করেনি, তাই না? তোর করুণ চোখে তাকিয়ে আছে। প্রতিটা কথা ওর হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে।
তোর সাথে মিহালের ভালোবাসার সম্পর্ক এখনো 1 বছর হয়নি, আর তানজিনাকে সে 7 বছর ধরে ভালোবাসে। তাহলে বল, স্বভাববশত তানজিনার প্রতি তার টান তো থাকবেই। আজকে এই টানের কারণে তানজিনাকে কোনো প্রতিউত্তর করেনি যখন তোকে তানজিনা কথাগুলো বলছিল। তুই আজ প্রেগনেন্ট বলেই হয়তো মিহাল দুটোনায় ভুগছে যে কি করবে। তুই যদি প্রেগনেন্ট না হতিস তাহলে দেখতি মিহাল ঠিক তানজিনাকে এই সময় নিজের করে নিত আবার। ইনায়া আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই তোর টলমলে পায়ে গেটের বাহিরে চলে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক এন্ড। এবার তোর একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই সেই সিদ্ধান্ত পূরণ করার জন্য অ্যালেক্সকে ফোন করে। 2বার রিং হওয়ার পর অ্যালেক্স ফোন রিসিভ করে। হ্যালো, কি ব্যাপার নূর? হঠাৎ ফোন দিলে যে? তোমার সব ফ্রেন্ডরা তো ক্যাম্পাসেই আছে, তুমি কই? আমি বাসে বাংলোতে ফিরছি। তুমি একা ফিরেছো? কারণ আমি একটু আগেই দেখলাম ওরা সবাই মিলে কার সাথে যেন কথা বলছে। অবশ্য কথা বলছে বলে ভুল হবে, ওরা ঝামেলা করছে। একা একাই ফিরছি। এখন থেকে আমার একা একাই চলতে হবে। কি হলো তোমার? গলাটা কেমন যেন লাগছে, তুমি কি কান্না করছো? আমাকে একটা সাহায্য করতে পারবে? বলো, কিসের সাহায্য? কথাটা বলেও তোদের ডুকরে কান্না বেরিয়ে আসতে চাইছে, তাও নিজেকে সামলিয়ে বলে, আমাকে অন্য একটা শহরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে? অ্যালেক্স অবাক হয়ে গেছে। সে বলে, মানে কি? তুমি অন্যের ভার্সিটিতে ভর্তি হবা? এখানে কি সমস্যা?